যাচ্ছে না রে, মনে হয় জিনিসটা উল্টে আছে। চল আমরা সোজা করে দেখি। তারপর লালটু আর সমু মিলে গাছের গোড়ায় আটকে থাকা সেই অজ্ঞাত জিনিসটাকে সোজা করতেই তারা তিনজনই ভয়ে আঁতকে ওঠে। কদিন গরমটা খুব পড়েছে, বৃষ্টিও আবার নামই নেই। আর এই গরমে মাথায় নারকেল তেল দিয়ে দু চারবার ডুব না দিয়ে স্নান করলে ঠিক মনই ভরে না। জঙ্গলের প্রান্তে দামোদরের শীতল জলে গা ডুবিয়ে ভালো করে স্নান করব। এই কথা বলতে বলতে বলাই জঙ্গলের পথ ধরে দামোদর নদীর পুরনো এক শান বাঁধানো ঘাটে এসে দাঁড়ায়। কি নাকি কোন কালের সেই গুজবের জন্য গ্রামের কোনো লোক এই ঘাটে আসে না। আসে না তো ভালোই হয়েছে। এমন সুন্দর নির্জন ঘাটে স্নান করার আনন্দটাই আলাদা। তারপর বলাই দামোদরের শীতল জলে গা ডুবিয়ে স্নান করতে লাগে। দুই একবার ডুব দেবার পর তার বুকটা হঠাৎ ছ্যাঁত করে ওঠে। ওরে ওরে, এটা কি ছিল? আমার পায়ে এইভাবে গা ঠেকিয়ে দ্রুত বেগে কি চলে গেল? তখনই বলাই তার সামনে খান দুই তিন রুই মাছকে লাফিয়ে উঠতে দেখে, আর তার পাশেই দেখে কিছুটা অংশ জুড়ে জল থেকে বুদবুদ উঠছে। ও, তাহলে ওটা মাছ ছিল। এমন ঠান্ডা স্থির শীতল জলে মাছ থাকবে না তো কি আর থাকবে? আমার যত সব ভুল চিন্তা। এই কথা শেষ করতেই বলাই হঠাৎ লক্ষ্য করে সেই বুদবুদ ওঠার জায়গাটা দিয়ে লাল রক্ত উঠে আসছে, আর নদীর শান্ত শীতল জলটা ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে নির্জন নদী থেকে বলাই উঠে পড়ার জন্য যেই শান বাঁধানো ঘাটের দিকে এগোতে যায়, ঠিক সেই সময় বলাইয়ের শরীরটাকে যেন কেউ টেনে হিঁচড়ে নদীর গভীরে তলিয়ে নিয়ে চলে যায়। লোকটা সে কখন স্নান করতে গেছে। এত করে বললাম যে নদীর পুরনো ঘাটে স্নান করতে যেও না, ওই দিকটা ভালো নয়, তা কিছুতেই কথা শুনলো না। এখন ভাত ডাল মাছ ভাজা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই, আমি গিয়ে ডেকে নিয়ে আসি বরং। তারপর মীনাক্ষী জঙ্গলের পথ ধরে গিয়ে পৌঁছায় সেই পুরনো দামোদরের ঘাটে। সেখানে শান্ত শীতল জল আর পুরনো বাঁধানো ঘাট ছাড়া কিছুই দেখতে পায় না সে। লোকটা কোথায় স্নান করতে গেল কি জানি, বললো তো নদীর পুরনো ঘাটে স্নান করতে যাব, তা কোথায় তিনি? যাই, গ্রামের বাকি পুকুরগুলো একটু খুঁজে দেখি। গরমে ছুটি পড়েছে, না স্কুলে যাবার তারা,